ইয়েস, আই এম জিনা। হোয়াট হ্যাপেন ডেভিড? তোমার আসতে এত লেট হলো যে? সরি ডার্লিং, ক্ষমা চাচ্ছি। আশা করি এই সামান্য অপরাধটুকু মাফ করে দিব, এই তো। ওকে, এবারের মতো ক্ষমা করে দিলাম। কিন্তু জনি কোথায়? সে কি? জনি তো অনেক আগে এখানে আসার কথা। দেখো গিয়ে কোনো গার্লফ্রেন্ড নিয়ে হয়তো হাওয়া খেতে বের হয়েছে। ইম্পসিবল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আর থাকলেও তোমার সান্নিধ্য ছেড়ে তোমার ওই পঙ্খির জলে ঝাঁপ দেবো কত মূর্খ আমি নই, মাই সুইট ডার্লিং। এসো শুরু করা যাক। ও শিওর। রহিম চাচা, রহিম চাচা, উফ, স্টুপিডটা যে কোথায় থাকে? কাজের সময় যদি হাতের কাছে পাওয়া যেত। উফ, রহিম চাচা, রহিম চাচা। আমায় ডেকেছো মামুনি? কেন ডেকেছি সেটা আশা করি তুমি ভালো করেই জানো। হ্যাঁ জানি। জানোই যদি, তাহলে খালি হাতে এসেছো কেন? তোমার দাদুর শরীরটা আজ ভালো নেই, তাই বলছিলাম যে অন্তত আজকের রাতটা ওই মদ খেয়ে হই হুল্লো না করলে কি নয়? সেটা আমি বুঝবো, তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। যাও, সেলফ থেকে ওয়াইনের বোতলগুলো নিয়ে এসো। যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি, আজকের রাতটাই যেন এ বাড়িতে আমার শেষ রাত হয়, এ বাড়িতে আমার শেষ রাত হয়। জনি, পুরুষ শালিক তো দারুণ একটি যাবে। দেখবি না কেমন অ্যাক্টিং করে? তোকে, আমাকে, আমাদের সবাইকে কেমন বোকা বানিয়ে দিয়ে গেল। জনি, অ্যাক্সেস কোনো কিছুই ভালো নয় ডেভিড। সরি সরি সুইট মাই ডার্লিং। রহিম চাচা, দাদু কোথায়? বোধহয় বুকের ব্যথাটা একটু কমেছে, তাই বেডরুমে বসে বই পড়ছি। সে কি, দাদু এখনো ঘুমায়নি? না। ঠিক আছে, তুমি যাও। এসো শুরু করা যাক। ও ও শিওর। জিনা, এই সময় একটা ডিস্কো ডান্স হলে বন্ধ হয় না। ও শিওর। আমি যে সুন্দরী অঙ্গে আগুন, কাছে এলে কেউ জলের দ্বিগুণ। আমি যে সুন্দরী অঙ্গে আগুন, কাছে এলে কেউ জলের দ্বিগুণ। জলে পড়ে হবে ছাই, কাছে এসো না কোথায়। না 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 রে না রে না রে, না 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 রে না রে না, না 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 রে না রে না রে, না 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 রে না রে না। ও আমি যে সুন্দরী অঙ্গে আগুন, কাছে এলে কেউ জলের দ্বিগুণ।
আমার ঘরে? রাত এখন কটা বাজে? জি 11:30। তুমি চুপ করো। প্রশ্নটা আমি জিনাতকে করেছি, উত্তরটা আমি ওর কাছ থেকে আশা করি। আই এম সরি দাদু। আমরা তাহলে চলেছি না? কাল রাত 8টায় ওই নাইট ক্লাব আসতে বলো না জানি। তাই চল। চলি জিনাত, বাট রিমেম্বার টুমরো 8 PM। ওকে। বাই। দাদু, আমার প্রশ্নটা ছিল রাত এখন কটা বাজে? মানে দাদু, এত রাত পর্যন্ত কোনো ভদ্রঘরের বাঙালি মেয়ে কি তার বয়ফ্রেন্ডদের নিয়ে মদ খেয়ে ঘরে বসে হই হুল্লোড় করতে পারে? কি হলো, চুপ করে আছে কেন? উত্তর দাও। মানে দাদু, দেখো দাদু, মানে দেখো জিনা, তুমি আমার আদরের একমাত্র নাতনি। তার অর্থ এই নয় যে তুমি যা খুশি তাই করে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। দাদু, শোনো, যা বলতে এসেছি, আগামী 16 জুন তোমার 20 বছর পূর্ণ হতে যাচ্ছে। মাঝখানে বাকি আছে মাত্র কয়েকটা দিন। কিন্তু হঠাৎ এই কথা কেন দাদু? প্রয়োজন আছে। তোমার বাবা মারা যাওয়ার পূর্বে তোমার নামে একটা উইল করে গেছে। উইল? হ্যাঁ, উইল। এবং সেই উইলে তোমার বাবা তোমার বিবাহের পাত্র নির্বাচনের ব্যাপারে 4 সদস্যের একটি বোর্ড গঠন করে দিয়েছে। সেই বোর্ড যাকে তোমার উপযুক্ত পাত্র হিসাবে মনোনীত করবে তাকেই তোমার স্বামী হিসাবে মেনে নিতে হবে। ইম্পসিবল। এ হয় না, হতে পারে না। আমার পাত্র নির্বাচন করব আমি। কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আমি টলারেট করব না। উইলে আরো নির্দেশ আছে, বোর্ডের মনোনীত পাত্রকে তুমি বিয়ে করতে রাজি হলে তুমি আমার সকল বিষয় সম্পত্তির মালিক হতে পারবে। অন্যথায় আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি এতিমখানায় দান করে দেব। দাদু, ইয়েস, দিস ইজ মাই ডিসিশন। তোমাকে আমি 7 দিনের সময় দিয়ে গেলাম। এরই মধ্যে তুমি স্থির করে নিও তুমি কি করবে। কথাটা মনে রেখো। ইম্পসিবল। এ কি করে সম্ভব? অসম্ভব। এ কিছুতেই হতে পারে না। একটা অপরিচিত ব্যক্তিকে আমি বিয়ে করব? নো নো নো, ইট ইজ ইম্পসিবল ফর মি। এতদিন আমি তোমার মতো একজন ছেলের প্রতীক্ষায় ছিলাম ভাই। নাতনিটি আমার একটু অভিমানী। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমার কাছেই মানুষ হয়েছে। দারিদ্রতার ছোঁয়া সে কখনো পায়নি। নাতনিটা আমার বেশ অভিমানী। আমার মুখের দিকে তাকিয়ে ওকে একটু ক্ষমা করে দিও ভাই। আপনি নিশ্চিন্ত থাকুন দাদু ভাই, কারো ব্যবহারে দুঃখ পাবার মতো মন মানসিকতা আমার নেই। কারণ আমি যে গরিবের ছেলে, সামান্য স্কুল মাস্টার। জানি ভাই, আমি সব জানি। আর হ্যাঁ, তোমার বোনের চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দেব। আপনার এই মুহূর্তের ঋণ। ভুল বলছো ব্রাদার, এতে মহত্বের কি হলো? এই যে আমার দায়িত্ব। এই আজ তোমাদের বাসরাত, আমি আর তোমাদের বিরক্ত করতে চাই না। এখন আমি বিদায় নিচ্ছি। এই শুভরাত্রি।
কেন যাবে চলে শুনে যা শুনে যা থেমে যা থেমে যা আমায় একা ফেলে কেন যাবে চলে মন যে আমার তোমাকে চায় তুমি ছাড়া সে অসহায় শুনে যা শুনে যা থেমে যা থেমে যা তুমি যদি পাশে থাকো এই হাত ধরে রাখো সুজন সুজন করি না তো কোনো ভয় আসুক তুফান ঝড় সারাক্ষণ সারাক্ষণ তোমার ছোঁয়াতে জানি আমার দুঃখ ব্যথা দূর হবে দূর হবে আমার এই ভাঙা বাঁশি বাজবে তোমার হাতে গৌরবে গৌরবে একটি জনমের নাই গো রাখবো প্রাণীতে বেঁধে আরো সহস্র জীবন তুমি গেলে থাকবে কি হায় জীবন বাঁচবে কি শুনে যা শুনে যা থেমে যা থেমে যা আমি কি চেয়েছিলাম আর কি পেলাম? কেন আমার জীবনে এমন পরিবর্তন এলো? আমি কি তাহলে একটা পথের কুকুর। জিনা, তুমি আমাকে শাট আপ ব্লাডি। তুমি নয়, আপনি বলে সম্বোধন কর। ডিস্কো জগতের সুপারস্টার জিনা চৌধুরী। আমার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে বিয়ে করেছি। একজন পুরুষ মানুষকে আমার বিয়ে করার দরকার ছিল, তা না হলে এই বিশাল সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যেত। শুধুমাত্র দাদুর মন রক্ষার্থে তোমাকে আমি বিয়ে করেছি। জিনা, আর তুমি বিয়ে করেছো আমার টাকাকে, সুতরাং টাকাই তুমি পাবে। এই জিনা চৌধুরীকে তুমি কোনোদিন পাবে না। কত টাকা চাই তোমার? এই নাও টাকা, এই নাও টাকা, এই নাও টাকা, এই নাও টাকা, এই নাও, এই নাও টাকা, এই নাও। টাকার বিনিময়ে আমি তোমাকে কিনে নিয়েছি, সুতরাং এই বাড়িতে যদি তোমাকে থাকতে হয়, আমার দয়ার উপর তোমাকে নির্ভর করে থাকতে হবে। স্বামীর অধিকার তুমি আমার কাছ থেকে কোনোদিন পাবে না। কিন্তু আমার অপরাধ? অপরাধ তোমার অনেক, বিশেষ করে তোমার এই দারিদ্রতা। আর দারিদ্রতাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। কি প্রয়োজন ছিল গ্রামের এক স্কুল মাস্টারের জীবন নিয়ে সিনেমিনি খেলা? নিজের বিবেককে প্রশ্ন করো, উত্তরটা পেয়ে যাবে। শুধুমাত্র দাদুর মন রক্ষার্থে তোমাকে আমি বিয়ে করেছি। একটা কথা জেনে রাখা তোমার দরকার, এই বাড়িতে থাকতে হলে আমার নির্দেশ মেনে তোমাকে চলতে হবে।
কখনো কোনো কারণে আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করলে বা স্বামিত্ব ফলাতে এলে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। জিনা! ওই shut up! জিনা! দাদু, দাদু, ওকে ভালো করে বুঝিয়ে দাও, একটা পথের কুকুরের মুখে জিনা চৌধুরী নাম মানায় না। Shut up! তুমি আর আমাকে দাদু বলে ডাকবে না। ভেবেছিলাম তোমার মন মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু আজ দেখছি আমারই সব ভুল হয়েছে। জিনা চৌধুরী ভাঙবে তবু মুচকাবে না, একটা স্ট্রিট ডগের কাছে তার ব্যক্তিত্বকে বিকিয়ে দিবে না। এই যদি তোমার ইচ্ছে ছিল তাহলে বিয়ে করলে কেন? কেন একটা জীবন নিয়ে তুমি এইভাবে ছিনিমিনি খেললে? প্রয়োজন ছিল, তা না হলে এই বিশাল সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যেত। জিনা, তোমার এত বড় অধঃপতন হয়েছে আমার ভাবতেও অবাক লাগছে। তোমাদের সঙ্গে বৃথা বাক্য ব্যয় করে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। কোথায় যাচ্ছ এত রাতে? নাইট ক্লাবে। নাইট ক্লাবে? হ্যাঁ, আমার বন্ধুদের কাছে। আজ তোমার বাসর রাত। বাসর রাত? বাসর রাত উদযাপন করতে তো বাসর ঘরে, আই মিন নাইট ক্লাবে যাচ্ছি। জিনা! দাদু, তোমার এই বিদ্যের জাহাজটাকে ভালো করে বুঝিয়ে দাও। জিনা চৌধুরী সোনার চামচ মুখে নিয়ে জন্মিয়েছে, সুতরাং ওর মতো একটা পথের কুকুরকে দিয়ে জিনা চৌধুরীর জুতোর ময়লা পরিষ্কার করাতে পারে, কিন্তু স্বামীর অধিকার দিতে পারে না। ছোট লোক! জিনা! দাদু, এ আমার কি হলো দাদু? এ আমার কি হলো? এই অপমান, এই অপমান সহ্য করার চাইতে আমার আমার মরণ হলো না কেন দাদু? আমার মরণ হলো না কেন? কেন কেন আমি বেঁচে রইলাম? তুমি আমাকে অভিশাপ দাও দাদু ভাই, তুমি আমাকে অভিশাপ দাও। আমার জন্য তোমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল। না দাদু, না, আপনার আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। প্লিজ দাদু, আমাকে আমাকে মুক্তি দিন দাদু, আমাকে মুক্তি দিন। দাদু ভাই, আমাকে ছেড়ে তুমি চলে যাবে? জিনাদের জন্য না হোক, আমার জন্য অন্তত তুমি এ বাড়িতে থেকে যাও দাদু ভাই, তুমি এই বাড়িতে থেকে যাও। বেশ, শুধু আপনার জন্য। হ্যাঁ দাদু, শুধু আপনার জন্য আমি আমি এই বাড়িতে থাকবো দাদু, আমি এই বাড়িতে থাকবো পলাশ! দাদু। ছন্দা, ছন্দা, ছন্দা। মিলন, মিলন, ছন্দা, মিলন, তুমি এসেছো মিলন। আমি আমি জানতাম মিলন তুমি আসবে। ছন্দা। আপনার ভাই এখনো আসেনি? ভাইয়া, ভাইয়া তো এখনো আসেনি। আসলে কাউন্টারে দেখা করতে বলবেন। ছন্দা। দেখলে মিলন, ভাইয়া ভাইয়া আজও এলো না। আসবে সন্ধ্যা, আসবে। কি করে এবার আসবে ভাইয়া? এত টাকা, এত টাকা ভাইয়া কোথায় পাবে? সে চিন্তা তোমার করতে হবে না, বুঝলে? তুমি বেডে শুয়ে থাকো, আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসছি। ডাক্তার, ডাক্তার, ডাক্তার।
পেশেন্টের অবস্থা বেশি ভালো না। বলুন ডাক্তার, আমার ছন্দা ভালো হয়ে যাবে তো? দেখুন, চেষ্টার আমরা ত্রুটি করব না, তবে পলাশ সাহেবের উচিত ছিল আরো আগে টাকার ব্যবস্থা করে চলে আসা, কারণ পেশেন্টের অবস্থা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবুও আমরা শেষ চেষ্টা করে দিই। স্যার স্যার 5 নম্বর কেবিনে রোগীর অবস্থা ভালো নয়, শীঘ্রই আসুন। ছন্দা! আচ্ছা কনক, পলাশের সাথে কি সেই মেয়েটির বিয়ে হয়ে গেছে? জানি না রে, তবে এতদিনে তো হয়ে যাওয়ারই কথা। কেন এত বড় ভুল করলি তুই? এছাড়া যে ছন্দাকে বাঁচানোর আর কোনো পথ ছিল না রে জবেদা। কনক, কনক, মিলন, মিলন, মিলন। মিলন কোথায়? মিলনকে ডাকো, ওকে নিয়ে আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। দেখো, এই সন্ধ্যার চিকিৎসার জন্য আমি আমি অনেক টাকা নিয়ে এসেছি। ডাকো, ওকে ডাকো। পলাশ ভাই শান্ত হও, পলাশ ভাই শান্ত হও। এ কি বলছো তুমি? আমি শান্ত হব? যেখানে যেখানে আমার ছোট বোন ছন্দা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমি আমি সেখানে সুস্থ থাকবো? না না না, তা হয় না। ডাকো, মিলনকে ডাকো, ওকে এক্ষুনি আমার সাথে হাসপাতালে যেতে হবে। ভাইয়া তো গতকালকে শহরে চলে গেছে। গতকাল শহরে গেছে? হ্যাঁ, হাসপাতাল থেকে গতকাল তোমার কাছে লোক পাঠিয়েছিল। আমার কাছে লোক পাঠিয়েছিল? কোনো কোনো দুঃসংবাদ নয় তো? না না, কোনো দুঃসংবাদ নয়, এই টাকার জন্য পাঠিয়েছিল। তোমার এক্ষুনি হাসপাতালে যাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমাকে আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। আচ্ছা, আমি আসি। বড্ড দেরি করে ফেলেছিস রে ভাই। কাল সারা রাত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সন্ধ্যা আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চেয়ে দেখ বোন, আমি আমি নিজেকে বিক্রি করে তোর চিকিৎসার জন্য, তোকে বাঁচাবার জন্য আমি আমি টাকা নিয়ে আসি। হ্যাঁ, এই দেখ, এই দেখ বোন, এই দেখ, কত টাকা নিয়ে আসি বোন, কত টাকা।
আবার আমার বোন ছন্দা কথা বলছে না কেন? আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? ছন্দা, এ ছন্দা, কথা বল। বলবে না, সন্ধ্যার কোনোদিন সারা দিবে না, কোনোদিন কথা বলবে না। تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق কি সর্বনাশ হয়ে গেল আমাদের। যাকে বাঁচাতে গিয়ে আমি আমার সকল আশা আকাঙ্ক্ষার অপকীর্তি ঘটালাম। সেই শেষ পর্যন্ত ফাঁকি দিয়ে চলে গেল। কি সর্বনাশ হয়ে গেল। কাঁদিসনি কনক, কাঁদিসনি। এই তোর অধিষ্ঠিত লেখা ছিল, তা না হলে এমন হবে কেন? এমন হবে কেন? নিয়তির ওপর কারো হাত নেই, মানুষ উপলক্ষ মাত্র। যার যখন ডাক আসবে পৃথিবীর মায়া ছেড়ে তাকে যেতেই হবে। যা হবার তা তো হয়েই গেছে। লাশ বেশিক্ষণ থাকা ঠিক হবে, খবর দেওয়ার ব্যবস্থা করতে হবে। বসে ঠিকই বলেছে, যত তাড়াতাড়ি লাশ দাফন করা যায় ততই ভালো। হ্যাঁ বাবা, চলো। না, ওকে ওকে তোমরা কেউ স্পর্শ করবে না। চন্দা, চন্দা শুধু আমার। জীবিত অবস্থায় ওর জন্য আমি কিছুই করতে পারিনি। অন্তত শেষ কাজটা আমাকে করতে দাও। চল বোন, চিরকালের জন্য চির শান্তির দেশে ঘুম পাড়িয়ে আসে, ঘুম পাড়িয়ে আসে। দেখো ডেভিড, একটা পুরুষ মানুষকে আমার বিয়ে করার প্রয়োজন ছিল, আর তা না হলে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু হাতছাড়া হয়ে যেত, তাই না? ও জনি, চলো মনটাকে একটু চাঙ্গা করে নেই। অফকোর্স, এসেছি যখন শুধু মুখে কি ফিরে যাব? রহিম চাচা, রহিম চাচা, রহিম চাচা। স্টুপিডটা কোথায় যে থাকে। ননসেন্স। তুমি কেন? রহিম চাচা কোথায়? রহিম চাচা বাইরে গেছে। তাছাড়া আমার জানা ছিল কিসের জন্য রহিম চাচাকে আপনি ডেকেছেন, তাই আমি নিজেই অনুগ্রহ করে নিজেকে ধন্য করলাম। রাখো ইডিয়েট। ফার্দার আমার পারমিশন ছাড়া আমার রুমে ইন করবে না। গেট আউট। এই লোকটা কে জিনা? আমাদের বাড়িতে নতুন কাজের লোক। ও আই সি, কয়েকদিনে বেটা খেয়ে খেয়ে যথেষ্ট হ্যান্ডসাম হয়েছে। এই ইডিয়েট, এগুলোকে কন্টেন্ট বানিয়ে আমাদেরকে সাফ কর। ক্ষমা করবেন, অভ্যেস নেই। অভ্যাস নেই, অভ্যাস হয়ে যাবে। বোধ হয় কোনোদিন হবে না। রাস্তার কোথায় আমার মুখে মুখে তর্ক করছিস?
দেখুন, আপনার কথাটা আমি আপনাকে ফিরিয়ে দিতে পারতাম যদি না কারো দয়ার উপর আমাকে এই বাড়িতে নির্ভর করতে হতো। কি বললি ছোট লোক? ছোট লোক বড় লোক কারো গায়ে লেখা থাকে না মিস্টার। দামি পোশাক পরে যদি ভদ্রলোক হওয়া যেত তাহলে রাস্তা থেকে কুকুর ডেকে এনে তাকে সাজিয়ে ভদ্র মানুষ। আর যারা পদে পদে সীমা লঙ্ঘন করছে, পরের স্ত্রীকে ডিস্কো ডান্সার সাজিয়ে হোটেলে বারের পার্টির নাম করে নোংরামি করে ঘুরে বেড়ায়, তাদের মুখে এই কথা শোনাবে না মিস্টার। আর একবার যদি ওর গায়ে হাত তুলিস তাহলে তোর হাত আমি দুমড়ে মুচড়ে দেবো। দাদু! Shut up! তুমি আমাকে দাদু বলে ডাকবে না। লজ্জা করে না তোমার? তোমার এই চোখের সামনে একটা পথের কুকুর তোমার স্বামীর গায়ে হাত তুললো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, লজ্জা করে না তোমার? কোথায় পেয়েছো এই শিক্ষা? দেখুন বানিয়ে দাদু, বেরিয়ে যাও। গেট আউট ফ্রম মাই হাউস। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। এতটা বাড়াবাড়ি না করলেও পারতেন। Oh, you shut up! রহিম, হুজুর, রহিম, হুজুর। দারোয়ান ডেকে এই দুটোকে বের করো আমার বাড়ি থেকে। আর বলতে হবে না হুজুর, বাকিটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা চলি, চলে আয় জনি। আজকের কথাটা আমাদের স্মরণ থাকবে। চলেছি না, গুড বাই। একটা গেও ভূতের জন্য এইভাবে অপমান করে আমার বয়ফ্রেন্ডদের বের করে দেওয়ার কোনো অধিকার তোমার নেই। আছে, এবং তোমাকে শাসন করার অধিকারও আমার আছে। আজ থেকে আমার হুকুম, ওই জানোয়ারদের সঙ্গে মেলামেশা তো দূরের কথা, এই বাড়ি থেকে তুমি এক পাও নড়বে না। দাদু! দাদু! পলাশ, এই পৃথিবী অনেক নিষ্ঠুর ভাই। আর এভাবে নীরব থেকো না। নিজের অধিকার তুমি আদায় করে নাও, আমি তোমাকে সাহায্য করব। দাদু! হ্যাঁ, প্রয়োজন বোধে 50 ঘা করে চাবুক মারবে এই ডিস্কো ডান্সারের গায়ে। দাদু! ইয়েস, দিস ইজ মাই অর্ডার। আচ্ছা, দেখা যাবে কে কার পিছে চাবুক মারে। মামুনি, Oh, you shut up! আমাকে মারলে মামুনি? কুলে পিঠে করে তোমাকে মানুষ করেছি, তার পাওনাটা তুমি আজ এভাবে মিটিয়ে দিলে। Get out! I say get out from here! এখনো সময় আছে মামুনি। স্বামীর পায়ে ধরে তুমি ক্ষমা চেয়ে নাও, নইলে ওই ছোকরার দল তোমাকে টেনে হিচড়ে নরকে ঠেলে নিয়ে যাবে। তখন তুমি সারা জীবন কান্না করে সাগর সৃষ্টি করলো, কুলের নাগাল তুমি পাবে না, কুলের নাগাল তুমি পাবে না। Idiot! জিনাত চৌধুরীকে উপদেশ দিতে এসেছে। ভুল বললেন ম্যাডাম, ভুল বললেন। যারা জেগে ঘুমায় তাদেরকে কখনো জাগানো যায় না। Shut up, street beggar! তোমার জন্য, হ্যাঁ তোমার জন্য আজ আমার বন্ধুদের অপমানিত হতে হলো। আমি তোমাকে ডিভোর্স দেব। তা আপনি এখনই পারেন, আমি তার প্রতিবাদ করব না। সে উইল ফোর্স তোমার মধ্যে নেই। আছে, আর থাকলেও আমি তা প্রয়োগ করব না। কারণ মাকাল ফল গাছেই শোভা পায়। আপনি অনেক গুণের অধিকারী, মান, সম্মান, প্রতিপত্তি, রূপের জলস সবই আপনার আছে। সুতরাং আপনাকে নিয়ে একই ছাদের নিচে বাস করা যায়, কিন্তু বাসা বাঁধা যায় না। ম্যাডাম, যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ করতে চাচ্ছেন সেখানে তোমার দুষ্টতা আমি কোনোভাবে সহ্য করি না। কারণ আমিও রক্তে মাংস করা মানুষ, আমারও রাগ আছে, অহংকার আছে, বলিষ্ঠ রূপ আছে। আফসোস আপনি একজন নারী, তাই আপনার গায়ে আমি আমার হাত তুলে আমি আমার অহংকারকে কিছুতে নষ্ট করতে পারবো না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা এই ছেলেটিকে? আমার ছেলে তুতা। ও আচ্ছা আচ্ছা। আব্বু উনি তো গুণীজন, সালাম করবো। এই কথা তোমাকে শিখিয়ে দিতে হবে। শিখিয়ে না দিলে কি করে বুঝবো? তোমার আর বোঝার দরকার নেই, বুঝলে? এই সালাম করে মিষ্টি হাড়িটা দিয়ে দাও। বাঁকা ভাই, হয়েছে হয়েছে বাবা। এখানে এই মিষ্টি হাড়িটা এখন দিয়ে দাও। আমার মিষ্টি কেন? মানে কথা হলো, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? হ্যাঁ, প্রস্তাব। মানে কথা হলো গিয়ে, এই আপনার ভাগ্নির সঙ্গে আমার ছেলের তোতার বিয়ে দিতে চাই। থাম হতভাগা, তোকে আর দাঁত বের করে হাসতে হবে না। শুনুন বাবি সাহেবা, আপনাকে কিছুই দিতে হবে না। হ্যাঁ, এই বিয়ের যাবতীয় খরচ আমি দেব। মানে কথা হলো কি, গোপনে আপনাকে কিছু টাকাও দেব। আব্বু, তাহলে আমার কোনো আপত্তি নেই। টাকাটা নগদে পাওয়া যাবে তো? একদম নগদ। তাহলে টাকার ব্যাপারটা কেউ যেন জানতে না পারে। কেউ জানতে পারবে না। এই ধরুন, আগাম কিছু দিয়ে গেলাম। সত্যি আপনার মতো লোকই হয় না। বসুন ভাই, বসুন, নাস্তা করে যাবেন। না না, আরেকদিন এসে খাবো। তা কি করে হয়? খালি মুখে যাবেন? অন্তত একটা পান মুখে দিয়ে যান। কনক, কনক, একটা পান বানিয়ে নিয়ে আয় তো মা। আনছি মামি। জানেন ভাই, কনক খুব ভালো মেয়ে, আপনার ছেলের সঙ্গে খুব মানাবে। তাহলে আর দেরি কেন? এই বিয়ের ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করে ফেলুন। এই ধরুন, এই আগামী 25 শ্রাবণ। এই যে মামি, পান পান। এই রে, আমার বউ এসে গেছে। আব্বু সালাম করবো? এক থাপ্পড়ে মুন্ড ঘুরিয়ে দেবো, আহম্মক কোথাকার। এই তুমি কিছু মনে করো না মা। তাহলে ওই কথাই রইল, আগামী 25 শ্রাবণ। হ্যাঁ, আজ তাহলে চলি বাবি সাহেবা। এই চল। আব্বু বউ নিয়ে যাবো না। হ্যাঁ, নিব নিব, আগামী 25 শ্রাবণ। চল বাবা। আব্বু বউ, আব্বু। জানিস কনক, তুতা ছেলেটা না খুব ভালো। ওর সঙ্গে তোর বিয়ে হলে তুই খুব সুখে থাকবি। ও কনক, কি হয়ে গেল? রাগ করলো? করুক গে। কি বলছো তুমি? না না না, অসম্ভব। এ বিয়ে কিছুতে হতে পারে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি অবাক হয়ে যাই তোমার সাহস দেখে। এতে সাহসের কি হলো? আমি যা করতে চাচ্ছি তোমাদের ভালোর জন্য করতে চাচ্ছি। এই বিয়ের ব্যাপারে কনকের মতামত নিয়েছিলে? মতামত আবার কি নিব? প্রয়োজন মনে করিনি। কনক যদি তোমার নিজের মেয়ে হতো, তাহলে মত নেওয়ার প্রয়োজন তুমি ঠিকই মনে করতে। এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? বলার মতো কাজ করেছো, তাই বলতে বাধ্য হচ্ছি। কনক কনক আজ 3 দিন ভাত পানি ছেড়ে দিয়েছে। বিয়ের আগে মেয়েদের অমনি হয়ে থাকে। না, তুমি যা ভাবছো তা নয়। কনকের এই বিয়েতে মত নেই। আমি জেনে শুনে কনকের জীবনটা শেষ করে দিতে পারি না। বেশ, তুমি যা ভালো মনে করো তাই করো। তবে একটা কথা মনে রেখো, এ বিয়ে যদি না হয় আমি গলায় দড়ি দিব। হ্যাঁ, তোমাকে জেল খাটাবো। তবে আমার নাম সরলা,
মামা, আমার বাবা মা নেই। অনেক দুঃখে কষ্টে আমি তোমার আদর স্নেহে বড় হয়েছি। কেন মামা, কেন তোমরা জেনে শুনে একটা অপদার্থ বোকা ছেলের সঙ্গে আমার বিয়ে দিচ্ছ মামা? কেন দিচ্ছ? কাঁদিস নে মা, কাঁদিস নে। তোর এই মামা বেঁচে থাকতে তোকে কেউ জোর করে বিয়ে দিতে পারবে না, কেউ পারবে না। মামা, এক কাজ কর, তুই পালিয়ে যা মা, পালিয়ে যা। তুই এই মুহূর্তে পালিয়ে যা। এক কাজ কর, ঘরে কিছু কাপড় চাপড় আছে, এগুলো নিয়ে তুই এখনই বেরিয়ে পড়, পালিয়ে যা, যা। আর দেরি করিস নে, তোর মামি চলে আসবে, তুই বেরো যা, যা মা, যা। মা, তুমি এখানে বসে কাঁদছো কেন? এই শহরে আমার কেউ নেই। আমি কোথায় যাব, কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। বলো কি, তাহলে তুমি এখানে এলে কি করে? সে যে অনেক কথা বাবা। বাবা, হুজুর বলেছিল একটা কাজের মেয়ের কথা। মেয়েটাকে বলে দেখবো বাসায় কাজ করে কিনা। আচ্ছা মা, তোমার কথা আমি পরে শুনবো। তুমি আমার কথা শোনো। তোমার যেমন এই শহরে কেউ নেই,
তেমনি আমারও এই শহরে কেউ নেই। আমি যে বাসা বাড়িতে কাজ করি, ওই বাসা বাড়িতে তুমি কাজ করবে? আপনি আমার বাবার মতো, আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে মা, তাহলে চলো চলো আমার সাথে। হ্যাঁ চলুন। চলো বাবা। হুজুর। কে? ও রহিম। জি হুজুর। এই মেয়েটিকে? আপনি একটা কাজের মেয়ের কথা বলেছিলেন, তাই। ও, কি নাম তোমার? কর্ণ। কে কে আছে তোমার? একদিন সবই ছিল, কিন্তু আজ আর কেউ নেই। আজ থেকে তুমি এ বাড়িতেই থাকবে। রহিম, জি হুজুর। এই মেয়েটিকে ওর থাকার ঘরটা দেখিয়ে দে। দাদু, দাদু, আরে পলাশ জি, এসো ভাই এসো। এই এই মেয়েটিকে রাখলাম বাসার কাজের জন্য। এই মেয়ে, এটা হচ্ছে আমার নাচ জামাই। ঘর বানাইয়া রাইখো বন্ধু লুকাইয়া, যাইও না তুমি আমারে ভুলিয়া। ওর দিকে খেয়াল রাখবে, বুঝছো? দাদু ভাই, আমার একটু বাহিরে কাজ আছে, তুমি থাকো, আমি একটু আসছি। হ্যাঁ, কি নাম আপনার? কবিতা। বাহ, খুব মিষ্টি নাম। আচ্ছা, আপনি এত বড় ঘুমটা দিয়ে রেখেছেন কেন? পরপুরুষের সঙ্গে কথা বললে মেয়েদের তো পর্দা করতেই হয়। ও আচ্ছা, জানেন আপনার কণ্ঠস্বর আমার কিছু পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। কনক, আজকের এই দিনটার কথা তোমার মনে থাকবে? থাকবে, আজীবন মনে থাকবে। আপনার কখন কি দরকার হয় আমাকে জানাবেন। এসো মা, তোমার থাকার ঘরটা আমি দেখিয়ে দিই। আসো এসো মা, এসো। দেখলে হতচ্ছাড়ির কাণ্ডটা দেখলে? দেখলাম। তোমার কি রাগ হচ্ছে না? একটুও না, আমি বরং খুশি হয়েছি, কারণ তোমার আমার জীবনে এটাই তো সত্যি।
চাচা, রহিম চাচা, রহিম চাচা আছে? না, উনি তো বাইরে গেছেন। ও আচ্ছা। বিবেকের সাথে যুদ্ধ করে আমি কত বিক্ষত হয়ে গেছি, আর আমি পারছি না, আমি অভিনয় করতে পারছি না। বলেনি আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমার প্রয়োজনে আমি এখানে এসেছি। আমার কাছে আপনার কিসের প্রয়োজন? প্রয়োজন অবশ্যই আছে। এবার বলো জিনাত কোথায়? বাইরে গেছে, বাসায় নেই। হ্যাঁ, এখনই উপযুক্ত সময়। এসো, কাছে এসো। কি এত বড় দুঃসাহস আপনার? এতে দুঃসাহসের কি আছে? খালি বাড়ি তুমি আর আমি। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবে? এতে তোমার লাভের চেয়ে লোকসানটাই বেশি হবে। তার চেয়ে বরং তুমি আমার সঙ্গে চলো। গাড়ি ভারী ব্যাংক ব্যালেন্স সব তুমি পাবে, অর্থ সম্পদ দিয়ে আমি তোমাকে ভরিয়ে দেব। চলো আমার সাথে। আপনি আপনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান বলছি, যান বলছি। যাবই তো, অবশ্যই যাবো, তবে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। ডেভিড, ওকে ছেড়ে দাও বলছি। ছাড়ো ডেভিড। জিনা, Oh, you rascal! জিনা, Get out! I said get out from here! ঠিক আছে, কথাটা আমার মনে থাকবে। এই মেয়ে শোনো, আজই তুমি এখান থেকে চলে যাবে। কোথায় যাব সেটা আমার জানার দরকার নেই। কিন্তু কিন্তু আমার অপরাধ। তোমার কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। শুধু জেনে রেখো, তোমার এই রূপ যৌবনই তোমার অপরাধের কারণ হতে পারে। তবে কি পলাশের সঙ্গে আমার সম্পর্কের কথা জিনাত চৌধুরী সব জেনে ফেলেছে? কিন্তু কিন্তু তাই কি করে সম্ভব? আমি তো সব সময় নিজেকে ওর থেকে আড়াল করে রাখার চেষ্টা করেছি, তবুও কেন আজ? না না, আমি আর এখানে থাকবো না। আজ আজ এই মুহূর্তে আমি এ বাড়ি থেকে চলে যাব। আমি আজই চলে যাব, আজই চলে যাব। কি কোনো তুমি? ইস, তোমার বউ হতে আমার বইয়ে গেছে।
আমি কখনো তোমার বউ হব না। সত্যি কি তুমি আমার বউ হবে না? না মশাই, না, হব না। ঠিক আছে, তাহলে আমি ওই টেপির মাকে বিয়ে করব। কাকে বিয়ে করবে? টেপির মাকে। যাও, ছেলে মানুষই করো না। তাহলে বলো, তুমি আমার বউ হবে কবে? ধীরে মশাই, ধীরে। এত ব্যস্ত হও কেন? ধীরে নয়, তোমাকে এক্ষুনি বলতে হবে আমি তোমার বউ। সে কি এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি বলতে হবে। মানে কিন্তু আবার কিন্তু? বেশ, আমি চললাম। এই শোনো, বলছি। বলো, শুনছি। মানে কি বলবো? কি বলবে? বলবে আমি তোমার বউ। মানে আমি তোমার বউ? মানে ছন্দা, তুমি? হ্যাঁ, আমি তোমাদের প্রেমের প্রধান সাক্ষী। তুমি এবার বিছানা ছেড়ে উঠে এলে কেন? শুয়ে থাকতে আর ভালো লাগছিল না, তাই তোমাদের দুজনের কথা আড়ি পেতে শুনছিলাম। এই দুষ্ট, ঘরে যা, ওষুধ খাবার সময় হয়ে গেছে। ওষুধ খেতে পারি এক শর্তে। শর্ত? হ্যাঁ, আগে কথা দাও। বেশ, কি আর করার, কথা দিলাম। কথা দিলাম। কি করতে হবে? কোনো কথা না বলে এই মালা দুটো দুজনের গলায় পরিয়ে নাও। কি হলো? তা না হলে আমি কিন্তু ওষুধ খাবো না। কি হলো? পড়াও, পড়াও, পড়িয়ে দাও। কি হলো? নাও, নাও। আচ্ছা 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 বাবা, নিচ্ছি। কে, এবার হয়েছে তো? না, এখনো হয়নি। ভাইয়া, এবার তুমি কনকাপার মাথার ঘোমটাটা তুলে দাও। তবে রে দুষ্ট, ওষুধ খাবো না কিন্তু। না না না, দাও, দাও বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আরে দাও। দিচ্ছি তো বাবা, দিচ্ছি। কি এবার হয়েছে তো? না, এখনো হয়নি। কনকাপা, এবার তুমি ভাইয়াকে সালাম করো। ছন্দা, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। নো ম্যাম, নট বাড়াবাড়ি। করো বলছি, সালাম করো। খুব সুন্দর হয়েছে। খুব 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 সুন্দর হয়েছে। এবার আমি যাই। দেখলে, দেখলে হতচ্ছাড়ির কাণ্ডটা দেখলে? দেখলাম। তোমার কি রাগ হচ্ছে না? একটুও না, আমি বরং খুশি হয়েছি, কারণ তোমার আমার জীবনে এটাই তো সত্যি। কনক, আজকের এই দিনটার কথা তোমার মনে থাকবে? থাকবে, আজীবন মনে থাকবে। কনক, পলাশ,
এত কাছে এসেছি আমি, এত ভালোবেসেছি আমি, প্রিয় বন্ধু হয়েছি আমি, শুধু এই কথা ভুলো না, তুমি ভুলে যেও সবই, শুধু এই কথা ভুলো না। কোনদিন ভেঙে দিতে স্বপ্ন, কালো মেঘ আসে যদি ধেয়ে, তুমি থেকো বুকে লুকিয়ে। বুকে মাথা রেখেছি আমি, কত স্বপ্ন দেখেছি আমি, জীবন সপেছি আমি, শুধু এই কথা ভুলো না, তুমি ভুলে যেও সবই, শুধু এই কথা ভুলো না। এত কাছে এসেছি আমি, এত ভালোবেসেছি আমি, প্রিয় বন্ধু হয়েছি আমি, শুধু এই কথা ভুলো না, তুমি ভুলে যেও সবই, শুধু এই কথা। কনক, কনক, চালিয়ে যাও দোস্ত, চালিয়ে যাও। আশেপাশে কেউ নেই, আমি পাহারায় রইলাম। মিলন, মিলন কি রে শালা? মিলন কি? মিলন ভাইয়া বলে ডাকবি। ভাইয়া? সিস্টার আর ভাইয়া। এবার বল, ছন্দা কেমন আছে? ওষুধগুলো ঠিকভাবে খাওয়ানো হচ্ছে তো ওকে? হ্যাঁ, ওষুধগুলো ঠিক মতোই খাওয়ানো হচ্ছে। গুড, খাইয়ে যাও, ফল একদিন পাবেই। তবে আমার মনে হয় সন্ধ্যাকে শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দিয়ে চেক আপ করালে সন্ধ্যা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমিও সিদ্ধান্ত নিয়েছি, 2-1 দিনের মধ্যে ওকে আমি শহরে নিয়ে যাব। তাহলে তাহলে আমার ধারণা মিথ্যে নয়। প্রথম দিন থেকে তোমাকে দেখে আমার মনে যে সন্দেহের আঁচড় লেগেছিল তা সত্যি বলে প্রমাণিত হলো। কিন্তু কিন্তু কেন 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 তোমার এই অভিনয়? তুমি বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে কোনো অভিনয় করিনি। আমার ভাগ্য আজ আমাকে এখানে টেনে এনেছে। তোমার স্ত্রী আজ আমাকে এখান থেকে চলে যেতে বলেছে, তাই আমি চলে যাচ্ছি। স্ত্রী হিসাবে তোমার সেবা করার সুযোগ আমি কোনোদিন পাইনি। তাই সামান্য ঝিয়ের পরিচয় নিয়ে আমি এখানে পড়েছিলাম তোমার একটু সেবা করব বলে, কিন্তু কপালে তাও
কনক, কেঁদো না প্লিজ, প্লিজ তুমি কেঁদো না কনক। দেখো দাদু, দেখো ভালো করে চেয়ে দেখো তাদের নষ্টামি। যাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলে সেই মহাপুরুষটি কেমন করে একজন সামান্য জিয়ের কাছে প্রেম নিবেদন করছে। ছি ছি পলাশ, তুমি এত নীচ, এত জঘন্য। দাদু চুপ করো, তুমি আমাকে আর কখনো দাদু বলে ডাকবে না। দাদু, এতদিন তুমি আমার কথা বিশ্বাস করনি, আজ তো বিশ্বাস করলে। অতএব তুমি ওদের এই বাড়িতে নিয়ে থাকো, আমি নিজে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। স্বামী, সংসার, সন্তানের স্বপ্ন আমিও দেখেছিলাম, কিন্তু তোমরা আমাকে তা হতে দিলে না। জিনা, পলাশ, তোমাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাসের মর্যাদা রাখলে না। গরিবের সন্তান জেনে আমার একমাত্র নাতনিকে তোমার হাতে আমি তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাসের মর্যাদা রাখলে না। আমি ভাবতেও পারিনি তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করবে। ছি 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 ছি। দাদু, দাদু আপনি আমাদের ভুল বুঝবেন না দাদু, আপনি বিশ্বাস করুন। তুমি চুপ করো, একটি কথা বলবে না, এখনই বাড়ি ছেড়ে চলে যাও, তা না হলে দারোয়ান ডেকে আমি গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। থাক দাদু, থাক, দারোয়ান ডাকতে হবে না, আমি চলে যাচ্ছি। দাঁড়াও করো, তুমি একা যাবে কেন? আমিও তোমার সাথে যাব। পলাশ! হ্যাঁ দাদু, হ্যাঁ, এই সেই আমাদের গায়ের সেই কনক, যার কথা আমি আপনাকে বারবার বলেছি। এই সেই কনক, যার দীর্ঘদিনের লালিত ভালোবাসাকে গলা টিপে হত্যা করে আমার একমাত্র বোনকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য আপনার একমাত্র নাতনিকে বিয়ে করতে বাধ্য করেছে এই সেই কনক। এই যে তুমি এসে গেছো, গতকালই তো তোমার ফিরে আসার কথা ছিল, অথচ কি ব্যাপার তুমি কথা বলছো না কেন? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ছন্দা, ছন্দাকে কোথায় রেখে এলে? ছন্দাকে হাসপাতালে। ছন্দাকে বোধহয় আমি আর বাঁচাতে পারবো না কনক। কেন, কি হয়েছে ওর? বলো বলো, ছন্দার কি হয়েছে বলো। ছন্দার ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার। না না, আমি বিশ্বাস করি না, এ হতে পারে না, কিছুতেই পারে না। তবু হয়েছে কনক, তবু হয়েছে। মেডিকেল রিপোর্টে সন্ধ্যার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। তাহলে এখন কি হবে? কনক, কি যে হবে কনক, আমি নিজেও বলতে পারছি না। ডাক্তার আমাকে বলেছে 3 দিনের মধ্যে 5 লক্ষ টাকা জোগাড় করতে না পারলে হয়তো সন্ধ্যাকে আমি আর বাঁচাতে পারবো না। না গো, না, ও কথা তুমি বলো না গো, ও কথা বলো না। তুমি যেমন করেই পারো, যেখান থেকেই পারো একটা ব্যবস্থা তুমি করো, যেমন করেই পারো করো। কি ব্যবস্থা করবো আমি কনক? আমি সামান্য একজন স্কুল মাস্টার,
এত টাকা আমি কোথায় পাবো? কে দিবে আমাকে এতগুলো টাকা? এই সমাজের মানুষগুলোর কাছ থেকে কেই বা বলবে, এই নাও পলাশ, তোমার বোনের চিকিৎসার জন্য তোমাকে তোমাকে আমি 5 লক্ষ টাকা দিলাম। বলো কে কে বলবে কথা? তাই বলে অর্থের অভাবে বিনা চিকিৎসায় আমাদের চোখের সামনে এভাবে ছন্দা ধুকে ধুকে মারা যাবে? আমি বেঁচে থাকবো অথচ কতগুলো টাকার জন্য আমার বোনের পৃথিবী থেকে চলে যাবে? না না কনক, এই যে আমি সহ্য করতে পারছি না কনক, এই যে আমি সহ্য করতে পারছি না। কনক, কনক, এই যে কনক, পলাশও দেখি ফিরে এসেছে। যাক, ভালোই হলো। পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছে, কোটিপতির একমাত্র নাতনির জন্য শিক্ষিত সচ্চরিত্রবান পাত্র চাই। পাত্রের আর্থিক অবস্থা সচ্ছল না হলেও চলবে। ভাবছি এইখানে একটা চান্স লাগাবো, যদি রাজকন্যার সাথে রাজত্বটা নসিবে জুটে যায় তাতে মন্দ কি? হ্যাঁ, কি হলো, তোরা নীরব কেন? পলাশের চোখে পানি, তুইও কাঁদছিস। কি হয়েছে রে কনক? মানে ছন্দা। ছন্দা? কি হয়েছে ছন্দার? বল, কি হয়েছে ছন্দার? ছন্দার ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার। কি? হ্যাঁ, এখন ওকে বাঁচাতে হলে 3 দিনের মধ্যে 5 লক্ষ টাকার দরকার। হ্যাঁ মিলন, এখন এই মুহূর্তে আমি এতগুলো টাকা কোথায় পাবো? কে দেবে আমাকে এতগুলো টাকা, বলতে পারিস? ভাইয়া, পত্রিকায় কি একটা বিজ্ঞাপন দিয়েছে বললি? কই দেখি বিজ্ঞাপনটা। একটা কথা বলবো? বলো। বলছি, এই মুহূর্তে এমন কোনো ব্যক্তি নেই যে তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে সাহায্য করবে। তাই বলছিলাম, এই পত্রিকায় দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী তুমি শহরে গিয়ে কোটিপতির সেই নাতনিকে বিয়ে করো। নিশ্চয় উনি তোমাকে তোমার বোনের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা দিয়ে সাহায্য করবেন। কনক, না 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 কনক, না, তা হয় না, হতে পারে না। অবাস্তব স্বপ্ন আমি দেখি না। তাহলে কি তুমি বলতে চাও ছন্দা অর্থের অভাবে বিনা চিকিৎসায় তোমারই চোখের সামনে ধুকে ধুকে মরে যাক? না না কনক, আমি চাই না। তাহলে তুমি যাও, টাকার জন্য নিজেকে বিক্রি করে হলেও ওই অসুস্থ মেয়েটাকে তুমি বাঁচাও। তুমি যাও। তারপর তোমার কি হবে কনক? আমাকে নিয়ে তুমি ভেবো না। এখন আপনি বলুন দাদু, ওর দোষ কোথায়? পলাশ, আমাকে তুমি ক্ষমা করো ভাই, আমি বুঝতে পারিনি এই যে তোমাদের গায়ের সেই কনক, আমি বুঝতে পারিনি দাদু ভাই, আমাকে তুমি ক্ষমা করো দাদু। দাদু, হুজুর, মামনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছে। সে কি? কে বললো জিনাত অ্যাক্সিডেন্ট করেছে? এইমাত্র ডাক্তার সাহেব টেলিফোন করে জানালেন। হুজুর। পলাশ, অভিমান করো না ভাই, চলো আমার সঙ্গে। দাঁড়িয়ে রইলে কেন? যাও, দাদুর সঙ্গে যাও।
পলাশ, তুমি এসো ভাই, আমি গাড়িতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে এসো। দাঁড়িয়ে রইলে কেন? যা। তুমি কি করো? রাতের শিউলি রাতেই ফুটে, আবার রাতেই ঝরে যায়। করো, তোমার মুহূর্তের কাছে আমি বারবার হেরে যাচ্ছি। সেদিনও কোনো প্রতিবাদ করিনি, আমি আজও প্রতিবাদ করবো না, আজও প্রতিবাদ করবো না। আপনি তো এখন কিছুটা সুস্থ, ইচ্ছে করলেই আপনি এখন বাড়িতে চলে যেতে পারেন। আচ্ছা, আমি তাহলে আসি। কোথায় যাবে তুমি? জানি না। তাহলে আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। না না, তা হয় না। অর্থ, প্রাচুর্য, হোটেল, বার, নাইট ক্লাব এসব ছেড়ে আপনি আমার সাথে কোথায় যাবেন? তুমি আর আমাকে লজ্জা দিও না। আভিজাত্যের অহংকারে তোমার প্রতি আমি যে অন্যায় করেছি, তার জন্য আমি অনুতপ্ত। আমাকে আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। এরপর আর তোমার কোনো কথা চলে না দাদু ভাই। দাদু, অন্যায়কারী নিজের অন্যায় বুঝতে পেরে যদি নিজ গুণে ক্ষমা চায়, তাহলে ক্ষমা করে দিতে হয় দাদু ভাই। ওকে তুমি ক্ষমা করে দাও। ও বাবাজি, হুজুর ঠিক কথাই বলছে। ওঠো জিনা, ওঠো। তোমার প্রতি আমার আর কোনো অভিমান নেই। তুমি আমাকে ক্ষমা করো। কনগ্রেচুলেশন জিনাত চৌধুরী, আপনাদের এই শুভ মুহূর্তে আমি শুভকামনা জানাই। থ্যাংক ইউ ডক্টর ফর ইউর ট্রিটমেন্ট। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা, আমরা শুধু উসিলা। ডক্টর, জিনাতকে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে রক্ত দিয়েছে সেই ব্যক্তিটি কে? স্যার, শীঘ্রই 3 নম্বর কেবিনে আসেন। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? স্যার, জিনা চৌধুরীকে যে ভদ্রমহিলা রক্ত দিয়েছেন সে বিষ খেয়েছেন। কি বলছো? ইয়েস স্যার। মিস্টার চৌধুরী, এতক্ষণ যাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করতেছিলেন, তাকে যদি দেখতে চান আসুন আমার সঙ্গে। তুমি তুমি এসেছো পলাশ। আমি জানতাম তুমি তুমি আসবে। করো করো
হ্যাঁ আমি এসেছি, দেখো। আমি জানতাম তুমি আসবে। শুধু পলাশ নয়, তুমি যাকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছো সেও এসেছে। হ্যাঁ বোন, যাকে তুমি রক্ত দিয়েছো সে জিনাত চৌধুরী আমি, যে তোমার পলাশকে তোমার কাছ থেকে চিরজীবনের জন্য কেড়ে নিয়েছে সে জিনাত চৌধুরী আমি বোন। হ্যাঁ কনক, কনক, কনক। পলাশ, কনক, আমার চারিদিকে অন্ধকার হয়ে আসছে। পলাশ, পলাশ, তোমার হাতটা আমার দাও। জিনাত, তোমার হাতটা। কনক, ডাক্তার, ডাক্তার, ডক্টর, 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 দেখুন, দেখুন, কনক কথা বলছে না। ডক্টর, ডক্টর দেখুন, ডক্টর। কনকের অকাল মৃত্যুর জন্য আমি দায়ী। তোমাদের মন থেকে তোমরা আমাকে ঘৃণা করো, আমাকে অভিশাপ দাও। একটি ফুটন্ত গোলাপ অকালে পৃথিবীর বুক থেকে ঝরে গেল, এর জন্য সম্পূর্ণ আমি দায়ী। হ্যাঁ হ্যাঁ, আমি দায়ী। জিনাত চৌধুরী নামধারী এক কলিকালের মেয়ে।